আসসালামু আলাইকুম। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের ক্লাস। আমি মোহাম্মদ সাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক, অর্থনীতি বিভাগ। যাই হোক, সাথে আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ, তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা। আমাদের যে বর্তমান বিপর্যয়কালীন সময়টা কাটিয়ে যাতে আমরা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আবারও আমাদের ক্লাসগুলো শুরু করতে পারি, সেই কামনা রেখেই আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। যথারীতি আবারও আমার পরিচয়টা আমি এখানে তুলে ধরলাম। এখানে লক্ষ্য করো, আমরা শ্রেণী হিসেবে একাদশ ও দ্বাদশ বলছি, কারণ অর্থনীতির কিছু অংশ আসলে একাদশ শ্রেণীতে প্রথম পত্রের একাদশ শ্রেণীতে পড়ানো হয়, আবার দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়, আবার দ্বিতীয় পত্রের কিছু অংশ একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতেও পড়ানো হয়। যাই হোক, আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। দেখো, যে বাংলাদেশ সরকার এবং WHO প্রদত্ত নির্দেশনা আমরা মেনে চলি, নিজে সুস্থ থাকি, আমাদের পরিবারকে সুস্থ রাখি এবং দেশের মানুষকে নিরাপদে থাকতে সহায়তা করি। আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং অন্যকে মেনে চলতে সহায়তা করব। আজকে একেবারেই বলছিলাম অর্থনীতির প্রারম্ভিক বিষয় নিয়ে কথা বলবো। তারপরও আমাদের প্রথম যে অধ্যায়টির নাম, প্রথম পত্রের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আর আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থনীতির সংজ্ঞা বলতে পারবে, স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা ও নির্বাচন ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। একটু কথা বলে রাখি, তোমরা অনেকেই শুনে আসছো অর্থনীতি কঠিন বিষয়। আমি তোমাদেরকে বলবো, তুমি কোনো কিছু মুখস্থ করতে যেও না, তোমরা একটু বুঝে পড়ো। অর্থনীতি আসলে মজার বিষয়, ঠিক আছে, কঠিন বিষয় না। কারণ যারা যাদের মধ্যে এই কথাটা আছে তারা আসলে পরিশ্রম করতে জানে না বা বোঝার চেষ্টা করে না, তারা শুনে শুনে কথাগুলো বলে। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবো, তোমরা কোনো কিছু মুখস্থ করতে যাবে না, সব কিছু বোঝার চেষ্টা করবা। তাহলে দেখবে বিষয়টা অত্যন্ত মজার এবং এটা একটা বাস্তব ভিত্তিক বিষয়, যেটা তোমার জীবনের প্রত্যেকটা যে কেউ সে অর্থনীতি পড়াশোনা করুক বা না করুক, সে প্রত্যেকটা মানুষই এই অর্থনীতির বা কার্যক্রমের মধ্যে সে কিন্তু পরিচালিত হচ্ছে। আর যখন তুমি ব্যাপারটা বুঝে যাবা, তখন তো তোমার কাছে এই বিষয়গুলো আরও মজার মনে হবে। যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি অর্থনীতির সংজ্ঞা। তার আগে তার কিছু কথা আমরা বলে আসব। অর্থনীতির যে ইংরেজি শব্দটা কি, ইকোনমিক্স, এই শব্দটা আসছে কোত্থেকে? গ্রিক শব্দ ওইকোনোমিয়া থেকে। দেখো, তুমি এই একটা কথা মনে রাখো, ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ওইকোনোমিয়া থেকে এসেছে। আর এই ওইকোনোমিয়া শব্দের অর্থ হল গৃহ পরিচালনা বা গৃহ ব্যবস্থাপনা। তাহলে আমরা একটা কথা কি মনে রাখতে পারবো না, ইকোনমিক্স শব্দের যে উৎপত্তি হয়েছে ওইকোনোমিয়া শব্দ থেকে। এই শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো গৃহ পরিচালনা বা গৃহ ব্যবস্থাপনা। এখন আমরা আরো একটু এটাকে মানে গভীরের দিকে যাইতে চেষ্টা করি। দেখো, ঐকোনমিয়া শব্দটি আবার দুটি গ্রিক শব্দ থেকে আসছে। একটা হচ্ছে উইকোজ, যার অর্থ হচ্ছে গৃহ, আর একটা হচ্ছে নেমেইন, যার অর্থ হচ্ছে ব্যবস্থাপনা বা পরিচালনা। তাহলে এখান থেকে আমি দুইটাকে একত্রিত করলেই পেয়ে যাচ্ছি গৃহ পরিচালনা বা গৃহ ব্যবস্থাপনা। ঠিক আছে, এখন লক্ষ্য করো, আমরা আরো একটু সামনে যাব। এই যে উৎপত্তিগত দিকটা, এই দিক থেকে যদি আমরা বলি যে অর্থনীতি যখন আলোচনা শুরু হয়, তখন কিন্তু লক্ষ্য করো
তখন কিন্তু এরকম একটা পরিপূর্ণ বিষয় হিসেবে কিন্তু অর্থনীতি ছিল না। রাষ্ট্রবিজ্ঞানের একটা ক্ষুদ্র অংশে অর্থনীতি আলোচনা করা হতো। ঠিক আছে? এই যে তখন লক্ষ্য করো, অর্থনীতির আলোচনার গণ্ডি বা বিস্তৃতিটা ছিল খুবই কম। কারণ গৃহের যাবতীয় সমস্যা বা গৃহ ব্যবস্থাপনা ইত্যাদি নিয়েই কিন্তু আলোচনা করত। কিন্তু যখনই এই তার ব্যাপকতা বা বিস্তৃতি বাড়তে থাকলো, তখনই একটা আলাদা সত্তা বা আলাদা বিষয় হিসেবে তার পরিচিতি প্রয়োজন হলো। আর এই ক্ষেত্রে আলাদা বিষয় হিসাবে যার হাত ধরে এটা আলাদা বিষয় হিসেবে যে পরিচিতি লাভ করেছেন, ওনার নাম হচ্ছেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তাহলে এখানে তুমি আরেকটা কোট করো কথাটা, তাহলে এই অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। আমরা আরেকটা কথা জেনে গেলাম, অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত বই, যে বইটির নাম হচ্ছে কি, যে ওয়েলথ অফ নেশনস। ঠিক আছে? এই বইটি 1776 সালে কিন্তু প্রকাশিত হয়। এখন আমরা দুইটা কথা জানলাম। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, তার বিখ্যাত বইটির নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস, আর বইটি প্রকাশিত হয়েছে 1776 সালে। এখন আসো, তিনি অর্থনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করছেন। আমরা এখন সংজ্ঞাটা বলি, মুখস্থ করবা না, আমি বারবারই বলছি, তোমরা একটু শোনো। অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয়, এতটুকু কি মনে রাখতে পারবা? অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় যা জাতিসমূহের, এখানে আরেকটু অংশ যোগ করলাম, কার? যা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি কি নিয়ে? সম্পদের কারণ ও প্রকৃতি কি করে? অনুসন্ধান করে। শেষ, আমার সংজ্ঞা হয়ে গেছে। আমি আবার বলছি, দেখো, অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় যা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে। ঠিক আছে? এখন তোমরা লক্ষ্য করো যে তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসাবে চিহ্নিত করেন। উনি বলছেন ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। ঠিক আছে? অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। এখন এখানে আরেকটু কথা বলে যাই, না হয় কিন্তু একেবারে সংক্ষিপ্ত হয়ে যাবে। এই যে অ্যাডাম স্মিথের কথা বললাম, উনি সম্পদের বিজ্ঞান হিসেবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু অর্থনীতি শুধুমাত্র সম্পদ নিয়েই আলোচনা করে না। ঠিক আছে? মানুষের কল্যাণের দিকটাও আলোচনা করে, যা অ্যাডাম স্মিথের সংজ্ঞায় কিন্তু স্থান পায়নি। ঠিক আছে? এই কারণে তার সংজ্ঞাটাও কি হয়েছে? সমালোচনার সম্মুখীন হয়েছে। আমরা অর্থনীতি বিষয়টা যদি আমরা পড়তে যাই, দেখি অর্থনীতির সংজ্ঞা কিন্তু অনেক অর্থনীতিবিদ কিন্তু দিয়েছেন। তার মধ্যে আমরা তো আর সবগুলো এখানে আলোচনা করব না, আমরা এখানে 3টি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যাই হোক, তার পরবর্তীতে যে সংজ্ঞাটা আসে, আমরা মানে তার চেয়ে একটু গুরুত্ব বহন করে যে সংজ্ঞাটা নিয়ে আসছি, সেটা হচ্ছে অধ্যাপক মার্শালের সংজ্ঞা। এখন আসি, অধ্যাপক মার্শালের বিখ্যাত বইটির নাম কি? বইটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আবার বলছি, অধ্যাপক মার্শালের বিখ্যাত বইটির নাম হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এই বইটি 1890 সালে কি হয়? প্রকাশিত হয়। এখন আসো, সংজ্ঞাটা কি? অর্থনীতির এই মার্শালের সংজ্ঞাটা কিন্তু অত্যন্ত সহজ একটি সংজ্ঞা। খেয়াল করো, অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। আবার বলছি, অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। ঠিক আছে? এখন এখানে লক্ষ্য করো, ওনার সংজ্ঞাটাকেও যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই দৈনন্দিন কার্যাবলী। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু বলে নাই অর্থনৈতিক কার্যাবলী। দৈনন্দিন কার্যাবলীর মধ্যে অর্থনৈতিক কার্যাবলী যেমন থাকে, সামাজিক কার্যাবলীও থাকে। ঠিক আছে? দেখো, আমাদের সকল অর্থই আমরা
অর্থনৈতিক কাজে কিন্তু ব্যয় করতে পারি না। আমরা সামাজিক কাজেও কিন্তু আমাদের ব্যয় হয়ে থাকে। ঠিক আছে? এই যে কথাটা, তাহলে সামাজিক কাজে এই কথাটা আসার সংযুক্ত হওয়ার মানে হচ্ছে কল্যাণের কথা চলে আসছে। ঠিক আছে? তার মানে হচ্ছে অর্থনীতির মার্শালের সংজ্ঞাটিকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় যে মানুষ কিভাবে আয় করে এবং অর্জিত আয় কিভাবে কল্যাণের জন্য ব্যয় করে। অর্থাৎ এক্ষেত্রে কল্যাণটা কি হয়েছে, তার সংজ্ঞার মধ্যে স্থান পেয়েছে। এ কারণে তার সংজ্ঞাটাকে কিন্তু আমরা আরেকটু বেটার বলে মনে করি। কিন্তু এখন ঘটনা হচ্ছে তার সংজ্ঞাটাও কিন্তু সমালোচনার সম্মুখীন হয়েছে। কিভাবে, এখন আমরা ওই কথাটা আসব। কল্যাণ দু ধরনের, একটা হচ্ছে বস্তুগত কল্যাণ, আরেকটা হলো অবস্তুগত কল্যাণ। অধ্যাপক মার্শাল শুধুমাত্র বস্তুগত কল্যাণ নিয়ে আলোচনা করেন, অবস্তুগত কল্যাণ নিয়ে আলোচনা করেন নাই। মনে করো যে বস্তুগত কল্যাণের কথা যদি আমি একটু বলি, মনে করো তোমাকে আমি একটা বই দিলাম, তাহলে তোমার কি উপকার হয় নাই? এখানে কি কল্যাণ হয় নাই? অবশ্যই হয়েছে। এটা মানে ধরা ছোঁয়া দেখা সবকিছু দেখা দেখা যাচ্ছে। ঠিক আছে, যে এটা হচ্ছে বস্তুগত কল্যাণ। কিন্তু মনে করো আজকে তোমার মন খারাপ, তুমি কি করছো, যে গান শুনছো, গান শুনে তোমার মনটা ভালো হয়েছে, তুমি পড়ার টেবিলে বসতে পারছো। ঠিক আছে, অথবা একটা কবিতা আবৃত্তি শুনছো, শোনার পরে তোমার মনটা ভালো হয়েছে, তুমি আবার পড়ার টেবিলে বসছো। এখানেও তো কল্যাণ হয়েছে, কিন্তু এই কল্যাণটা হচ্ছে অবস্তুগত কল্যাণ। তাহলে এখানে লক্ষ্য করো, মার্শাল শুধুমাত্র বস্তুগত কল্যাণ নিয়ে আলোচনা করেন, কিন্তু অবস্তুগত কল্যাণ নিয়ে আলোচনা করেন নাই। এ কারণে তার সংজ্ঞাটা কি হয়েছে, সমালোচনার সম্মুখীন হয়েছে। এবার আসি আমরা সর্বশেষ, অর্থাৎ যার সংজ্ঞাটাকে আমরা গ্রহণযোগ্য বা বাস্তবকে সংজ্ঞা হিসেবে বর্তমানে এখনো বিবেচনা করি, এটা হচ্ছে অধ্যাপক এল রবিনসের সংজ্ঞা। ওনার বিখ্যাত বইটার নাম কি, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। আবার বলছি, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। এই বইটি প্রকাশিত হয় 1931 সালে। তার মতে অর্থনীতির তিনি সংজ্ঞাটা দিয়েছেন একটু বড়, একটু সংজ্ঞাটা একটু খেয়াল করতে হবে। তিনটা পার্টে তুমি খেয়াল করো। অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সীমিত সম্পদ, অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য মানব আচরণ বিশ্লেষণ করে। আবার বলছি, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সীমিত সম্পদ, অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য মানব আচরণ বিশ্লেষণ করে। এখন লক্ষ্য করো, তিনি অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেন। দুষ্প্রাপ্যতা কি একটু পরে আমরা আলোচনায় নিয়ে আসতেছি। এখানে একটু দুষ্প্রাপ্যতার বানানটা একটু ভুল হয়েছে, তোমরা একটু খেয়াল করবা। ঠিক আছে, তিনি অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান হিসেবে কি করেন, চিহ্নিত করেন। অধ্যাপক এল রবিনসের সংজ্ঞাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই। এক, সম্পদ হলো সীমিত। দুই, অভাব অসীম। তিন, এই যে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার সম্ভব। ঠিক আছে, বা সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তিনটা বৈশিষ্ট্য আমি আবার বলছি। এক নম্বরে সম্পদ হলো সীমিত। ঠিক আছে, দুই নম্বরে হলো অভাব হচ্ছে কি, অসীম। তিন নম্বরে হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। আর এই তিনটা বৈশিষ্ট্যের আলোকে অর্থনীতিকে বিশ্লেষণ করা হলে অর্থনীতির কোনো অংশই কি হয় না, আলোচনা থেকে বাদ যায় না। এ কারণে এল রবিনসের সংজ্ঞাটিকে আমরা বাস্তবমুখী বা গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে বিবেচনা করি। তবে একটা কথা মনে রাখতে হবে, অর্থনীতি একটা সামাজিক বিজ্ঞান, সমাজ পরিবর্তনশীল। প্রতিনিয়ত সমাজের চাহিদা, চাওয়া পাওয়া, সমাজের যে নানাবিধ সমস্যা, এগুলো কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এ কারণেই এই পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে হয়তো দেখা যাবে একসময় আরও যে আপডেট সংজ্ঞা চলে আসবে। ঠিক আছে।
এটা হতেই পারে, যেহেতু সামাজিক বিজ্ঞান এক্ষেত্রে পরিবর্তন হতেই পারে। ঠিক আছে, যাই হোক আমরা এখন পরবর্তী আলোচনাটা যাচ্ছি। দেখো, আমরা বলছিলাম স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা, যার ইংরেজি হচ্ছে স্কার্সিটি। স্বল্পতা কাকে বলে? লক্ষ্য করো, তুমি একটা লিস্ট করলা, তোমার এই এখন এসএসসিতে ভর্তি হইছো, এখন তোমার নতুন বই, খাতা, তারপর তোমার জামা ইত্যাদি বাবদ তোমার টাকা দরকার ৬,০০০ টাকা। এখন তুমি তোমার বাসায় বললা যে তোমার ৬,০০০ টাকা লাগবে, তখন তোমার পরিবার থেকে তোমাকে দেয়া হলো ৪,০০০ টাকা। তাহলে তোমার প্রয়োজন ছিল কত? ৬,০০০ টাকা। আর তুমি পেয়েছো কত টাকা? ৪,০০০ টাকা। তাহলে তোমার দেখো, প্রয়োজনটা বেশি না সম্পদের যোগানটা বেশি? তাহলে প্রয়োজনটা বেশি, সম্পদের যোগানটা তোমার এখানে কম। এই যে কম, এটাকে আমরা বলছি দুষ্প্রাপ্যতা। খেয়াল করো এবার, প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রচুর যোগানকে, প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রচুর যোগানটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। আমি আশা করি এই সংজ্ঞাটা অনেকবার কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রচুর যোগানটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, এখন আসুন নির্বাচন কাকে বলে। নির্বাচন কিন্তু এখানে ইলেকশন না, এখানে নির্বাচনটা হচ্ছে এটা চয়েস, বাছাই করা। লক্ষ্য করো, আমরা বলছিলাম আমাদের সম্পদগুলো কি সীমিত। আচ্ছা, ওই উদাহরণটা যেটা বলছিলাম, তুমি যে জামা কিনবা, জুতা কিনবা, বই কিনবা, খাতা কিনবা, কলম কিনবা ইত্যাদি বাবদ তোমার ৬,০০০ টাকা লাগবে। এখন তুমি পাইছো ৪,০০০ টাকা, তাহলে সবগুলোকে কিনা যাবে? যাবে না। তখন তুমি কি করবা? তখন তুমি গুরুত্ব অনুযায়ী বাছাই করবা। ঠিক আছে, এখন কোনটা না হইলেই নয়। এই গুরুত্ব অনুযায়ী বাছাই করাটাকে অর্থনীতির ভাষায় বলা হয় নির্বাচন। তাহলে এখন আমরা কথাটা আসি। দেখো, আমাদের সম্পদ হলো সীমিত, কিন্তু অভাব কি? অসীম। এই সীমিত সম্পদের সাহায্যে সবগুলো অভাব একসাথে পূরণ করা কি হয় না? সম্ভব হয় না। তাই আমাদেরকে কি করতে হয়? গুরুত্ব অনুযায়ী বাছাই করতে হয়। আর অর্থনীতির ভাষায় গুরুত্ব অনুযায়ী বাছাই করাটাকে বলা হয় নির্বাচন। আমি আশা করি তোমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, এখন আমরা আরেকটু সামনে যাচ্ছি। দেখো, যে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নিয়ে কথা বলবো। তার আগে আমাদের জানা দরকার ব্যষ্টিক অর্থনীতিটা কি, সামষ্টিক অর্থনীতিটা কি। ঠিক আছে, এখানে অবশ্য সরাসরি পার্থক্যে চলে আসছি। এখানে ব্যষ্টিক অর্থনীতি কি এটা নিয়ে একটু ধারণা দেই, তারপর আমরা পার্থক্যের দিকে যাব। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজিটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো শব্দটা আসছে যে তোমার গ্রিক শব্দ মাইক্রোস থেকে, মাইক্রোস। ঠিক আছে, এখানে খেয়াল করো এই বানানটাও একটু ঝামেলা আছে, অনেক বইতেও ভুল আছে। MIK, ঠিক আছে, মাইক, ROS, মাইক্রোস। ঠিক আছে, যার অর্থ কি? ক্ষুদ্র। তার মানে অর্থনীতির বিভিন্ন বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হলে তখন সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে, আর বিস্তারিত এখানে বলছি না, এবার সামষ্টিক অর্থনীতির কথা আসি। সামষ্টিক অর্থনীতির ইংরেজি হলো ম্যাক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো শব্দটা গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে আসছে। ঠিক আছে, এই ম্যাক্রোস বানানটা হচ্ছে MAK, ম্যাক, ROS। ঠিক আছে, ম্যাক্রোস, যার অর্থ হচ্ছে বৃহৎ বা বিশাল। এখন খেয়াল করো যে অর্থনীতির বিভিন্ন বিষয়গুলোকে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করে বৃহৎ পরিসরে যখন আলোচনা করা হয় তখন সেটা হলো সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে, আর আলাদা আলাদাভাবে ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হলে এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে, যাই হোক, আমরা প্রাথমিক সংজ্ঞাটা জেনে গেলাম, শব্দগত দিকটা জেনে গেলাম, এখন পার্থক্যের দিকটা যাব। লক্ষ্য করো, এখানে পার্থক্যের বিষয় ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। প্রথমে আসছি সংজ্ঞাগত পার্থক্য। লক্ষ্য করো, একটু আগে বলে ফেলছি আমি সংজ্ঞাটা।
যে অর্থনীতির বিভিন্ন বিষয়গুলোকে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ না করে পৃথক পৃথকভাবে ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হলে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। আর সামষ্টিক অর্থনীতি তার উল্টো কথা, যে অর্থনীতির বিভিন্ন বিষয়গুলোকে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করে বৃহৎ পরিসরে, বৃহৎ শব্দটা এখানে দুইবার চলে আসছে, হ্যাঁ, বৃহৎ পরিসরে আলোচনা করা হলে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। এখন আমরা দ্বিতীয় ইয়েতে যাচ্ছি। দেখো পার্থক্যটা, শব্দগত পার্থক্য, যে কথাটা একটু আগে বলছিলাম। ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো। এখানে লক্ষ্য করো, MICRO, মাইক্রো, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র। আর সামষ্টিকের ইংরেজি হচ্ছে ম্যাক্রো, MACRO, ম্যাক্রো। ঠিক আছে, এই শব্দ দুটি আবার কোত্থেকে আসছে? ওই যে একটু আগে বলছিলাম গ্রিক শব্দ, একটা হচ্ছে মাইক্রোজ আর একটা হচ্ছে ম্যাক্রোজ। লক্ষ্য করো এখানে সি এর জায়গায় কে আসবে, এখানেও সি এর জায়গায় কে আসবে, আর ও এর পরে এস ব্যবহৃত হবে। আমরা নিয়ে আসছি এগুলা, লক্ষ্য করো এখানে। ও, ওইটা দেই নেই এখানে নাকি? আচ্ছা, অসুবিধা নাই, তারপর আমি তো বলে ফেলছি। পরিধিগত পার্থক্য তুমি এখন খেয়াল করো। আমি বলছি অর্থনীতির বিভিন্ন বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে। তাহলে এটার পরিধিটা কি বড় হবে না ছোট হবে? আবার দেখো, যে সামষ্টিক অর্থনীতির বেলায় বলছিলাম এটা অর্থনীতির সবগুলো বিষয়কে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ করে বৃহৎ পরিসরে আলোচনা করে। তাহলে এটা কি পরিধিটা ছোট হবে না বড় হবে? তুমি সংজ্ঞার দিক থেকে আলাদা করো। ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে ব্যষ্টিক অর্থনীতিতে যেহেতু যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলী পৃথক আলোচনা করা হয়, এজন্য ব্যষ্টিক অর্থনীতির পরিধি কি সংকীর্ণ বা ছোট। আর সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক কার্যাবলী সামগ্রিকভাবে আলোচনা করা হয়, এজন্য সামষ্টিক অর্থনীতির পরিধিটা কি হবে? বিস্তৃত হবে। যোগসূত্র যেহেতু আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে, তাহলে দেখা যায় যে চলকসমূহের মধ্যে কোনো আন্তঃসম্পর্ক বা যোগসূত্র কি হয় না, থাকে না। আর সামষ্টিক অর্থনীতিতে যেহেতু সবগুলো বিষয়কে যে একসাথে, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, এজন্য এক্ষেত্রে চলকগুলোর মধ্যে কি আছে? আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে। ঠিক আছে, তারপরে দেখো ভারসাম্য পদ্ধতি। আমরা অর্থনীতির দুই ধরনের ভারসাম্য নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আংশিক ভারসাম্য পদ্ধতি, আর একটা হচ্ছে সামগ্রিক ভারসাম্য পদ্ধতি। লক্ষ্য করো, ব্যষ্টিক অর্থনীতি তো সমগ্রটা নিয়ে আলোচনা করে না, তাহলে তার কাছে তো আমি সামগ্রিক ভারসাম্য আলোচনা আশাও করতে পারি না। আর সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা, সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করে। তাহলে এই জন্য এই ক্ষেত্রে কি হবে? সামগ্রিক ভারসাম্যটা এর সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখন বলি কথাটা, দেখো যে ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্য পদ্ধতি অনুসরণ করে, আর সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য পদ্ধতি অনুসরণ করে। ঠিক আছে, আমরা আরো পার্থক্য নিয়ে আসি। লক্ষ্য করো, এই যে ব্যষ্টিক অর্থনীতি, ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক। ঠিক আছে, আর আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির সমর্থক। ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে বলবো। এবার আসো চিত্রগত দিক। লক্ষ্য করো, ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির ক্ষুদ্র অংশ বা আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করে। এই কারণে এই ব্যষ্টিক অর্থনীতি থেকে অর্থনীতির পরিপূর্ণ চিত্র কি পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। তাহলে কি পাওয়া যাবে? আংশিক বা খণ্ডিত চিত্র পাওয়া যাবে। আর সামষ্টিক অর্থনীতির মাধ্যমে যেহেতু অর্থনীতির সামগ্রিক চিত্র পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা বলতে পারতেছি যে চিত্রগত দিকটা বা তার যে একটা অর্থনীতির সঠিক যে অবস্থাটা কার থেকে জানা যাবে? সামষ্টিক অর্থনীতি থেকে জানা যায়। তারপর চলকের পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকগুলো অর্থ ব্যবস্থার এককগুলোর সাথে সম্পর্কিত, যেমন ভোক্তার আয়, কোনো একটি দ্রব্যের দাম ইত্যাদি। ঠিক আছে, আর সামষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকগুলো সমগ্র অর্থব্যবস্থার সাথে সম্পর্কিত, যেমন জাতীয় আয়, দাম স্তর ইত্যাদি। এখানে কথাটা একটু বলেই ফেলি। মনে করো
রহিমের আয়, করিমের আয়, তারপরে তোমার একটি শিল্প প্রতিষ্ঠানের ভারসাম্য ইত্যাদি, এগুলো কিন্তু অর্থনীতির একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এ কারণে যে এই ব্যষ্টিক অর্থনীতিতে আমরা যে চলকগুলো পাচ্ছি, ঠিক আছে, এই যে এগুলো একটা এককের সাথে কি হয় সম্পর্কিত। আর সামষ্টিক অর্থনীতির কথা যদি আসো, জাতীয় আয়, তার মানে একটা দেশের আয়ের কথা বলা হচ্ছে। দাম স্তর বলতে গড় দামটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে কথাটা, এখানে তুমি উদাহরণগুলো দেখো, তোমাকে বুঝতে হবে কোনটা ব্যষ্টিক আলোচনা, কোনটা সামষ্টিক আলোচনা। এবার আসি আমি সর্বশেষ আলোচনাটায়, যে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব। লক্ষ্য করো, কোনোটাই কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। কারণ ব্যষ্টিক আলোচনা হলেই, মানে যদি আমি ব্যষ্টিক আলোচনাটা করে আনি, তাহলেই কিন্তু সামষ্টিক অর্থনীতির আলোচনাটার জন্য আমাদের সহায়ক হয়। ঠিক আছে, অর্থাৎ সামষ্টিক আলোচনা একেবারে ব্যষ্টিককে বাদ দিয়ে নয়। এজন্য দুইটারই গুরুত্ব কিন্তু কম বেশি কিন্তু আমাদের কাছে আছে। যে এখন খেয়াল করো, অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে, যেমন একটি দ্রব্যের দাম, একজন উৎপাদকের ভারসাম্য ইত্যাদি। অপরদিকে অর্থনীতির যে অংশ সামগ্রিক, যে অংশে সামগ্রিক বিশ্লেষণ করা হয়, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমরা উদাহরণ হিসেবে একটু আগে পার্থক্যের মধ্যে বলছিলাম দাম স্তর, জাতীয় আয়, মাথাপিছু আয় ইত্যাদি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে অর্থনৈতিক বিশ্লেষণে ব্যষ্টিক ও সামষ্টিক আলোচনা গুরুত্ব বহন করে। আর এই যে গুরুত্ব বহন করে, এই কারণে বলছি যে আসলে কোনোটাকে বাদ দিয়ে তো কোনোটা না। এই জন্য ব্যষ্টিক ও সামষ্টিকের পারস্পরিক গুরুত্ব কিন্তু রয়েছে। আর এই গুরুত্বগুলোই আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। লক্ষ্য করো, ব্যষ্টিক অর্থনীতি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচনা করে। অপরদিকে সামষ্টিক অর্থনীতি দেশের সামগ্রিক অর্থব্যবস্থা বিশ্লেষণ করে। সুতরাং অর্থনীতির পূর্ণাঙ্গ বিশ্লেষণের জন্য উভয় প্রকার বিশ্লেষণই প্রয়োজন। কারণ যখন আমি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীকে সুচারুভাবে জানতে পারবো, তাহলেই আমার সামষ্টিক আলোচনার ক্ষেত্রে এটা কিন্তু সহায়তা করবে। এ কারণে বলা হয়েছে অর্থনীতির পূর্ণাঙ্গ বিশ্লেষণের জন্য উভয় প্রকার বিশ্লেষণ কি আমার প্রয়োজন আছে। তারপরে লক্ষ্য করো, দ্বিতীয় কথাটায় যদি যাই, ব্যষ্টিক অর্থনীতি বিভিন্ন বিষয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে বিধায় সমস্যার গভীরে ফোসা সম্ভব হয়। ঠিক আছে, কারণ ডায়াগনোসিস করা হয় আসলে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, আলাদা আলাদা বিষয়গুলোকে আলাদা করে। এই কারণে এর সমস্যাটার গভীরে যাওয়া কি হয় সম্ভব হয়। অপরদিকে সামষ্টিক বিশ্লেষণ ছাড়া কোনো সমস্যার সঠিক মূল্যায়নও করা যায় না। ঠিক আছে, যেমন দেশের মোট জাতীয় উৎপাদন আলোচনা করতে হলে প্রতিটি ফার্মের উৎপাদন পর্যালোচনা করা প্রয়োজন। যেমন আমার দেশের মোট জাতীয় আয় জানা না থাকলে আমি দেশের যে অগ্রগতি অবনতি, আমার দেশের যে ভবিষ্যতে যে কি পরিকল্পনা প্রণয়ন করা হবে, সেগুলোও কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। আবার প্রতিটি ফার্মের উৎপাদন পর্যালোচনা করার মাধ্যমেই আমি আমার জাতীয় আয়টাকেও আলোচনা করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো, অর্থব্যবস্থার অংশ বিশেষের আলোচনার ক্ষেত্রে যা প্রযোজ্য, সামগ্রিক বিশ্লেষণের ক্ষেত্রে তা প্রযোজ্য নাও হতে পারে। ঠিক আছে, যেমন অর্থনৈতিক মন্দার সময় ব্যক্তিগত সঞ্চয় বাঞ্ছনীয় হলেও সামগ্রিকভাবে তা দেশের সংকট আরও বাড়িয়ে দিতে পারে। জি, এখানে একটু কথা বলি, যখনই মন্দা দেখা দেয় কোনো একটা দেশে, তখনই সামষ্টিক ব্যষ্টিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি এই মন্দা বা এই অবস্থা, যে বিপর্যয়ের অবস্থাটা যদি দীর্ঘায়িত হয়, তখন ওই সময়ে আমরা হয়তো চিন্তা করতে পারি যে ভবিষ্যতের এই সমস্যা মোকাবেলা করার জন্য কি করা দরকার, সঞ্চয়টা করা দরকার। কিন্তু যখন আমি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যাব, সবাই যদি এভাবে সঞ্চয় করতে থাকে, ব্যয় না করে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে উৎপাদনটা কি হবে, কমে যাবে। কারণ উৎপাদন করে এটা বিক্রয় করবে কোথায়? মানুষ তো সঞ্চয় প্রবণ হয়ে গেছে।
তখন উৎপাদিত দ্রব্য বিক্রয় না হলে উৎপাদনকারী আস্তে আস্তে কি করবে, উৎপাদন কমিয়ে দেবে। উৎপাদন কমিয়ে দিলে বেকারত্ব বেড়ে যাবে। তার মানে দেখো কথাটা কি হচ্ছে, তাহলে সামগ্রিকভাবে তা দেশের সংকট আরো কি করবে, বাড়িয়ে দিবে। এজন্য অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য ব্যষ্টিক ও সামষ্টিক উভয় প্রকার আলোচনাই আমাদের কি প্রয়োজন। তারপরে যদি আমরা যাই, দেখো চতুর্থ, ব্যষ্টিক অর্থনীতির বিভিন্ন এককের যোগফল হলো সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতির যতগুলো সেক্টর আছে, যতগুলো ক্ষেত্র আছে, সবগুলোর সমষ্টিগত অবস্থা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আবার সামষ্টিক আলোচনার অংশ হলো ব্যষ্টিক অর্থনীতি। সোজা কথা, কারণ ব্যষ্টিকটা যোগ করেই তো আমি সামষ্টিক পাচ্ছি, এজন্যই বলছি সামষ্টিক আলোচনার অংশ হলো ব্যষ্টিক অর্থনীতি। সুতরাং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পরের প্রতিযোগী নয়, একে অপরের পরিপূরক। ঠিক আছে, এবার আমরা সর্বশেষ কথায় চলে আসছি। দেখো, পরিশেষে বলা যায় দেশের অর্থব্যবস্থার সঠিক এবং পরিপূর্ণ বিশ্লেষণের জন্য ব্যষ্টিক বা সামষ্টিক অর্থনীতি আলোচনা কোনোটি এককভাবে যথেষ্ট নয়। দেশের অর্থনৈতিক কার্যাবলী বিচার বিশ্লেষণ মূল্যায়নের জন্য সমন্বয় আবশ্যক, অর্থাৎ কোনোটা ছাড়াই কিন্তু কোনোটা চলে না। অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসন যথার্থই বলেছেন, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই, উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য। ঠিক আছে, এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, তাই এখানে বাড়ির কাজে যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটু কথা বলে রাখি, সেটা হলো যে আমি তো অর্থনীতির জনকের কথা বলেছি। ঠিক আছে, যে অর্থনীতির জনককে মনে আছে তো, অ্যাডাম স্মিথ। আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পি.এস. স্যামুয়েলসন। এটা কিন্তু মনে রাখতে হবে, আধুনিক অর্থনীতির জনক হলো পি.এস. স্যামুয়েলসন। ঠিক আছে, এখন আমরা যে ইয়েটাতে আসছি, দেখো বাড়ির কাজে। আমি আজকে তোমাদের এই প্রথম আলোচনা, তোমরা অর্থনীতির সাথে প্রথম পরিচিত হচ্ছ, তারপরেও আমরা বলবো তোমরা আজকে সংজ্ঞাগুলো দেখো, পড়ো, বিষয়গুলো বোঝো, তারপরে যদি সম্ভব হয় তোমরা এই কাজটা করার চেষ্টা করবে। তোমাদের উপর কোনো চাপ নাই, তোমরা মনে করো না কাজটা করতে হবে। আমি বলছি তোমরা যদি ভালো লাগে আলোচনাটা তোমাদের কাছে, তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা এই কাজটা করার চেষ্টা করবে। যে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির আলোচনার মধ্যে কোনটি একটি দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র, অর্থাৎ উৎপাদন, নিয়োগ, মাথাপিছু আয় ইত্যাদি তুলে ধরতে সক্ষম বলে মনে করো। ঠিক আছে, সহজ কথা, তুমি আলোচনার মধ্যেই যদি থেকে থাকো তাহলে তোমার পক্ষে এটার আনসার দেওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে যাই হোক, আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।